Hello students, I am Arpan Pandey, your English teacher from Initio Education. এর আগে তোমরা দেখেছো আমাদের Initio Education এর যে ইউটিউব চ্যানেল আছে সেইখানে তোমাদের বিগত কয়েক সপ্তাহ ধরে ফিজিক্সের, ম্যাথের এবং বায়োলজির নানা ক্লাস হয়েছে এবং আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকের কাছে একটা বেটার এডুকেশন প্রোভাইড করার। তো সেই জন্য তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে নোটিফিকেশনটা টার্ন অন করে রেখে দিও, যাতে আমাদের পরবর্তী সময় যখন কোনো ক্লাস আপলোড করা হবে তোমাদের কাজ অবধি সঠিক সময়ে পৌঁছে যায়। এবং চেষ্টা করবে আমাদের সাথে থাকার, আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করার। তার জন্য তোমরা সাবস্ক্রাইব করবে এবং অ্যাগেইন নোটিফিকেশনটা টার্ন অন করে রেখে দিও, যাতে সঠিক সময়ে সঠিক ক্লাসগুলো পৌঁছে যায় তোমাদের কাছে। ওকে, তো দেখো, বিস্তারিত কিছু না বলে আমি চেষ্টা করব আজকে একটা গুরুত্বপূর্ণ কবিতাকে খুব কম সময়ে, খুব কম সাপেক্ষে তোমাদের কাছ থেকে সময় নিয়ে সেটাকে কভার করার। এবং এই কবিতাটা বোঝাতে গিয়ে আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করব, যে গুরুত্বপূর্ণ দিকগুলো সরাসরিভাবে পরীক্ষায় ওই জায়গাগুলো থেকে কোশ্চেন এসে থাকে। ওকে, তাহলে শুরুতেই বলে রাখি আজকে আমাদের কবিতার বিষয় হলো আওয়ার ক্যাশুরিনা ট্রি, যেটা কিনা তরু দত্তের লেখা। এই কবিতায় আমরা আলোচনা করব কবিতার পটভূমি এবং চেষ্টা করব প্রত্যেকটা স্ট্যান্জা ওয়াইজ তোমাদের ব্যাখ্যা দিতে, একটা অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন রাখতে। চেষ্টা করব এই কবিতায় যেসব ফিগার অফ স্পিচগুলোকে ইউজ করা হয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করার, এবং কিছু ব্যক্তিগত ব্যাখ্যা যেগুলো না জানলে, অর্থাৎ তরু দত্তের নিয়ে কিছু অ্যাবাউট পোয়েটস বা পার্সোনাল পোয়েটসের কিছু জিনিস যেগুলো না জানলে আমাদের কবিতাটা বুঝতে হয়তো অসুবিধা হবে। ঠিক আছে, তো দেখো, বেশি কথা না বলে কবিতাটায় আমরা চলে আসি। এবং এই কবিতায় তোমরা শুরুর দিকে একটা ছবি দেখতে পাচ্ছ, যে ছবিতে দেখা যাচ্ছে একটা ক্যাশুরিনা ট্রি এবং তাকে পরিবেষ্টিত করে উপরের দিকে উঠে যাচ্ছে একটা গুল্ম, এবং সেই গুল্মে কাছে যে ব্রাঞ্চেস গুলো আছে সেইখানে কিছু বাঁদর বসে আছে। ঠিক আছে, এবং তারা নিজেদের মতো খেলা করছে, মতো ছানা নিচে। তো এই ছবিটাই হচ্ছে আমাদের কবিতার সম্পূর্ণ বিষয়, যেটাকে আমরা কবিতার পংক্তির মাধ্যমে, কবিতার স্ট্যান্জা বা লাইনসের মাধ্যমে আমরা বোঝার ট্রাই করব। ওকে, তো তোমরা প্রথমে ছবিটাকে একটু বেটার ভাবে দেখে নাও। ওকে, নাও লেটস স্টার্ট। দেখো, আমরা আজকে একটা অসাধারণ ইংরেজি কবিতা পড়তে চলেছি, যে কবিতাটা তরু দত্তের লেখা। কবিতার নাম আওয়ার ক্যাশুরিনা ট্রি। এটা কোনো সাধারণ গাছ নিয়ে লেখা কবিতা নয়, এটা একটা স্মৃতির গাছ, এটা একটা ভালোবাসার গাছ। বলা চলে এটা একটা ভালোবাসার প্রতীক, এবং একই সাথে এটা অন্তর থেকে উঠে আসা একটা শোক গাথা, যেটাকে আমরা ইংলিশ লিটারেচারে এলিজি বলে থাকি। ওকে, তাহলে এই কবিতাটা এক স্তরে এলিজির একটা পার্ট, কারণ এইখানে তরু দত্ত তার নিজের কিছু স্মৃতিকে বাস্তবায়িত করবেন, তার কিছু নিজের স্মৃতিকে, যেগুলো তিনি কাটিয়ে এসেছেন, যে জীবনটা তিনি কাটিয়ে এসেছেন তার ভাই বোনদের সাথে, সেইটা আরেকবার তুলে ধরবেন কবিতার শব্দের মাধ্যমে, কবিতার লাইনের মাধ্যমে। দেখো, এইখানে এই গাছের প্রতিটি শাখা, প্রতিটি পাতা কবির হারানো ভাই বোনের স্মৃতিতে ভরে আছে। আজকের এই ক্লাসে আমরা কবিতাটার প্রতিটি স্তবক পড়ে পড়ে ব্যাখ্যা করব এবং বুঝবো কিভাবে একটা গাছ হয়ে উঠতে পারে অমর স্মৃতির বাহক। ওকে, তাহলে দেখো, প্রথমে আমাদের এই সকল জিনিস জানার আগে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, আমি দেখো তোমাদের জন্য নোটস তৈরি করে এনেছি, যে নোটসটা পরবর্তীকালে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে যখন আমাদের ক্লাস সম্পূর্ণ হয়ে যাবে। সেইগুলো তোমরা নোট ডাউন করে রেখে দিতে পারো। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবাউট দ্য পোয়েট, যেটাকে আমরা কবি পরিচিতি বলি। দেখো আছে, তরু দত্ত was one of the earliest and most remarkable Indian poets to write in English and French. তরু দত্ত জন্মগ্রহণ করেছিলেন 1856 সালে কলকাতার এক শিক্ষিত
বাঙালি পরিবারে তিনি মাত্র 21 বছর বয়সে প্রয়াত হয়ে যান, খুবই কম বয়সে। তথাকথিত এই অল্প সময়ের মধ্যে তিনি ইংরেজি এবং ফরাসি ভাষায় সাহিত্য রচনা করে গিয়েছেন। দেখো এখানে poets who write in English and French. She was born into a Bengali Christian family. তিনি জন্মগ্রহণ করেছিলেন একটা বাঙালি খ্রিস্টান পরিবারে কলকাতাতে and belongs to the famous Dutt family of Rambagan which produced many literary figures. ঠিক আছে, তাহলে তিনি এই পরবর্তী এই দত্ত পরিবার যেটা কলকাতার রামবাগানে অবস্থিত সেই দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এবং তুমি দেখো এখানে দেখতে পাচ্ছ ওনার যে স্পেলিংটা DUT, এটা আমাদের কাছে একটা হিন্ট দিচ্ছে যে তিনি পরবর্তী সময়ে একটা খ্রিস্টান ফ্যামিলিতে জন্ম করে খ্রিস্টান ফ্যামিলিতে জন্ম হওয়ার জন্য খ্রিস্টানিটিতে কনভার্ট হয়েছিলেন। তো which produced many literary figures, তিনি নানান ধরনের সাহিত্যে নিজের ছাপ রেখে দিয়েছেন। কি ফ্যাক্টস গুলো কি? না তরুদত্ত was linguistic genius. He knew English, French, Sanskrit and Bengali. ভাষাগত দিক থেকে তিনি খুবই উন্নত ছিলেন। ঠিক আছে, তিনি কোন কোন ভাষাগুলোতে পারদর্শী ছিলেন? ইংরেজি, ফ্রেঞ্চ, সংস্কৃত and Bengali. She traveled to England and France with her family for education. পরবর্তী সময়ে তিনি ইংল্যান্ডে এবং ফ্রান্সের দিকে যাত্রা করেন শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা অর্জন করার জন্য তার পরিবারের সাথে। Despite her short life, she produced poetry rich in personal emotion, classic influence and Indian imagery. তাহলে তার এই যে খুব সংক্ষিপ্ত জীবনে, যেহেতু তিনি 21 বছর বয়সে মারা গিয়েছিলেন তাই ওটা খুবই সংক্ষিপ্ত এক জীবন, কিন্তু মনে রাখবে এই সংক্ষিপ্ত জীবনে তিনি সাহিত্যের একটা সরাসরি ভান্ডার আমাদের উপহার দিয়ে গিয়েছেন। তিনি সাহিত্যগত দিক থেকে এতটাই উন্নত ছিলেন যে খুব এই সংক্ষিপ্ত বয়সে তিনি কবিতাগুলোতে নিজের পার্সোনাল ইমোশনস নিয়ে আলোচনা করেছেন, ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্স নিয়ে আলোচনা করেছেন এন্ড ইন্ডিয়ান ইমেজারি। অবভিয়াসলি ইন্ডিয়ান ইমেজারি মানে ভারতবর্ষের সংস্কৃতিতে যে সকল জিনিস আমরা সরাসরি পরিলক্ষিত করতে পারি সেই জিনিসগুলোই এখানে তিনি কবিতার মাধ্যমে ব্যবহার করেছেন। Her writings reflect a blend of Western literary form and our Indian spirit. তার যে রাইটিংস রিফ্লেকশনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে পাশ্চাত্য সাহিত্য এবং ভারতীয় সাহিত্যের একটা সংমিশ্রণ সাহিত্যিক কলা। ওকে, সে ডাইড ইয়ং এজ এট 21, যেটা তোমাদেরকে বললাম 21 বছর বয়সে মারা গিয়েছিলেন, বাট লেফট বিহাইন্ড আ লাস্টিং লিটারারি লিগ্যাসি। কিন্তু তিনি তার সাথে ছেড়ে গিয়েছেন একটা লাস্টিং লিটারারি লিগ্যাসি, মানে তথাকথিত সাহিত্যের এক ইতিহাসকে তিনি ছেড়ে দিয়ে গিয়েছেন আমাদের জন্য। মেজর ওয়ার্কস বলতে কি না, আ শিপ গ্লিনড ইন ফ্রেঞ্চ ফিল্ডস, যেটা লেখা হয়েছিল 1876 সালে, ট্রান্সলেশনস অফ ফ্রেঞ্চ পোয়েট্রি। এইগুলো জাস্ট একটা অ্যাডভান্স পারপাসে তোমরা যাতে জেনে নিতে পারো তাই আমি জানাচ্ছি, ঠিক আছে। কিন্তু তোমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা না জানলেই নয়, সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা। দেখো লেখা আছে অ্যানসিয়েন্ট ব্যালেডস এন্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। ঠিক আছে, এই অ্যানসিয়েন্ট ব্যালেডস এন্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান, এই যে এই জায়গাটা, এইটাকে তোমরা একটু নোট ডাউন করে রাখবে, কারণ এই যে আমরা এলিজিটা পড়তে চলেছি, তরুদত্তের লেখা কবিতাটা পড়তে চলেছি আওয়ার ক্যাশমিয়ার ইন আ ট্রি, সেই কবিতাটা কিন্তু পরবর্তীকালে এই অ্যানসিয়েন্ট ব্যালেডস এন্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান নামক গ্রন্থটার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেছিলেন। ঠিক আছে, দেখো নিচে আমাদের কবিতাটার নাম লেখা আছে আওয়ার ক্যাশমিয়ার ইন আ ট্রি, যেটা আমরা আজ কভার করব। Her most famous English poem, a lyrical tribute to memory, nature and loss. এই কবিতাটার মধ্যে আমরা কি দেখতে পাবো না, এটা হচ্ছে একটা গীতিধর্মী কবিতা, একটা লিরিক্যাল ট্রিবিউট। ট্রিবিউটটা কিসের প্রতি না, টু মেমরি, নেচার এন্ড লস, স্মৃতির প্রতি, প্রকৃতির প্রতি, এবং আমরা যে সকল জিনিসগুলো বড় হওয়ার সাথে সাথে পেছনে ফেলে আসি, তথাকথিতভাবে বলতে গেলে আমরা যে সকল জিনিসগুলো হারিয়ে ফেলি নিজের জীবনের থেকে, সেই জিনিসগুলোর প্রতি এই কবিতাটাকে ডেডিকেট করা হয়েছে। তাহলে দেখো এই কবিতাটাই আমরা অ্যাবাউট পোয়েট সম্পর্কে তো জানলাম। এবার নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখো সাহিত্যের কৌশল লুকিয়ে থাকে সাহিত্যের ইতিহাসের মধ্যে। কোন যুগে সেই সাহিত্যটা লেখা হচ্ছে, কার থেকে লেখা হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড কিরকম ছিল,
তিনি কি রকম ভাবে জীবন ধারণ করতেন, কোন কোন মতাদর্শের প্রতি নিজের মত রাখতেন, কবির এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদেরকে কবিতাটাকে ভালোভাবে বুঝতে সাহায্য করে। ওই জন্যই আমি তোমাদের জন্য এইখানে একটা নোটস করে এনে দিয়েছি, যে এখানে পরিষ্কারভাবে লেখা আছে ব্যাকগ্রাউন্ড হিস্টোরি অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতাটা লেখার কারণ কি, এই কবিতাটা আমরা পড়বো কেন, আর এই কবিতাটার ইতিহাস খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো ফার্স্ট যে পয়েন্ট আউটে আছে পার্সোনাল কানেকশন উইথ দ্য ট্রি। এই কবিতাটার সাথে কবি নিজের একটা মিল খুঁজে পেতেন, একটা পার্সোনাল কানেকশন ছিল, কোথাও গিয়ে সঙ্গবদ্ধভাবে জড়িয়ে ছিল এই গাছটার সাথে কবির ছোটবেলা। কি, the casuarina tree stood in the Durst family garden at their ancestral home in রামবাগান, কলকাতা। কলকাতার রামবাগানে দত্ত পরিবারের মধ্যে সেই পুরনো বাড়ি যেটা কিনা কলকাতাতে আছে এবং ওনাদের বংশের ইতিহাস বহন করে নিয়ে চলেছে, সেই বাড়ির মধ্যেই এই ক্যাসিউরিনা ট্রিটা ছিল। ওকে, ইট ওয়াজ নট জাস্ট আ ট্রি, এটা শুধুমাত্র একটা গাছ না, বাট আ লিভিং উইটনেস টু তরুজ হ্যাপি চাইল্ডহুড। এটা তরু দত্তের ওই যে ছোট্টবেলাটা ছিল, যে ছোট্টবেলাটা খুব সুখী ছোট্টবেলা, হ্যাপি চাইল্ডহুড। কেন বলেছে? কারণ আমরা জানি বাচ্চাবেলায় আমরা যখন সবাই মিলেমিশে একসাথে থাকি তখন আমরা ভাই বোনদের সাথে খেলাধুলা ইত্যাদি করে বড় হই। তো তিনিও তার থেকে আলাদা ছিলেন না, অবভিয়াসলি তিনিও তার ছোট্টবেলাটা খুব হাসি খুশির সাথে কাটিয়েছিলেন। ওই জন্য ইট ওয়াজ নট জাস্ট এ ট্রি, এটা কোনো সাধারণ শুধুমাত্র একটা গাছ নয়, বাট আ লিভিং উইটনেস টু তরুজ হ্যাপি চাইল্ডহুড। এটা তরু দত্তের ছোটবেলার একটা বলতে পারো প্রতীক, ঠিক আছে, যেটা তার ছোটবেলাটাকে স্মরণ করায়, তার ছোটবেলাটাকে মনে করিয়ে দেয়। তরু অ্যান্ড হিজ সিবলিংস, হার সিবলিংস, তরু অ্যান্ড হার সিবলিংস, তরু দত্ত এবং তার যে ভাই বোনেরা ছিল তার মধ্যে এখানে দেখো জেনে রাখো আবজু বলে যিনি ছিলেন তিনি ছিলেন তরু দত্তের ভাই, এবং এই যে নামটা আছে অরু বা অরু, এই অরু ছিল তরু দত্তের বোন। তাহলে অবজু বা আবজু যেভাবে তোমরা প্রোনাউন্সিয়েশন করবে, এন্ড অরু বা অরু, ঠিক আছে, যেভাবে তোমরা প্রোনাউন্সিয়েশন করো তো চলছি। তাহলে এই আবজু ছিল তরু দত্তের ভাই এবং অরু ছিল তরু দত্তের বোন। Played under its shade and formed deep emotional bonds around it. তারা এই গাছের নিচেই খেলে ধুলে বড় হয়েছিল একসাথে। ওই জন্য এই গাছটা শুধুমাত্র একটা গাছ না, সেটা তাদের সম্পূর্ণ ছোটবেলার প্রতীক। লস অফ লাভড ওয়ান্স, আমরা দেখো যত বড় হই, যত আমাদের বয়স বাড়ে, তত আমরা এক এক করে আমাদের কখনো কখনো প্রিয় মানুষদের হারিয়ে ফেলি, ঠিক আছে। তো দেখো এইখানে তরু দত্ত দেখাবেন যে কিভাবে তিনি বয়সের সাথে বড় হয়েছেন এবং একটা সময় পর তার ভাই তার বোন মারা গেছে। তরু লস্ট হার ব্রাদার অবজু, তরু যখন বড় হয় তখন একটু বয়সের পর অবজুকে হারিয়ে ফেলে, দ্যাট মিন্স অবজু মারা যায়। ইন চাইল্ডহুড এন্ড লেটার হার সিস্টার অরু অলসো, এবং পরবর্তী সময় তার বোন অরুও মারা যায়। The tree became a symbol of her grief and memory. তারপর থেকে এই গাছটা শুধুমাত্র তার কাছে as per a symbol of grief and memory হয়ে থেকে গেছে, শুধুমাত্র একটা স্মৃতি এবং একটা আর্তনাদ, কাউকে হারিয়ে ফেলার আর্তনাদ, ঠিক আছে। তাহলে এই গাছটা কিসের সিম্বল? আমরা মার্ক করব এখানে, এই গাছটা হচ্ছে সিম্বল অফ her grief and memory. It reminded her of the joyful times spent with her siblings. বারবার এই গাছটা মনে করিয়ে দেয় যে কিভাবে সে তার ছোটবেলায় একরাশ একটা হাসি খুশির সময় এই গাছের নিচে কাটিয়েছে। Thus the poem becomes an elegy, আর সেই থেকে আমরা বুঝতে পারবো এই কবিতাটা শুধুমাত্র একটা গাছকে নিয়ে লেখা কোনো সাধারণ কবিতা নয়, এই কবিতাটা হচ্ছে একটা এলিজি। এলিজি মানে দেখো আমি বাংলায় নোট ডাউন করে দিয়েছি, শোকগাথা, যে কবিতার মাধ্যমে কেউ কারোর প্রিয়জনকে হারানোর কথা বলে, প্রিয়জনকে হারানোর আর্তনাদকে প্রকাশ করে, সেইগুলোকে ইংরেজি সাহিত্যে এলিজি বলা হয়। এক্সপ্রেসিং হার লাভ, সরো এন্ড লঙ্গিং ফর দ্য পাস্ট, এই কবিতার মাধ্যমে অর্থাৎ এই এলিজি পোয়েমের মাধ্যমে তিনি তার ভালোবাসা, তিনি তার দুঃখ এবং তার হারিয়ে যাওয়া অতীত নিয়ে আমাদেরকে জানান দেবেন।
তারপরে এই কবিতা শিফট করবে রিটেন ইন এক্সাইল এন্ড অ্যাব্রড, তার এই যে বিদেশে পড়তে যাওয়া, এবং এই বিদেশে পড়তে যাওয়াতে তিনি কি কি অভিজ্ঞতা লব্ধ হয়েছেন সেইগুলোর প্রতি। যেমন ধরো স্পেন্ড টাইম ইন ইংল্যান্ড এন্ড ফ্রান্স, তার শিক্ষাগত জীবনের মধ্যে তিনি একটা সময় অতিবাহিত করেছিলেন ইংল্যান্ডে এবং ফ্রান্সে। ডিউরিং হার টিনেজ ইয়ার্স, ইভেন when she was far from home, the image of the casuarina tree haunted her memory. এমনকি এই যে দূরে থাকার পরও, বাড়ি থেকে দূরে থাকার সত্ত্বেও এই যে ক্যাসিওরিনা ট্রির যে প্রতীয়মান ছবিটা, সেটা কিন্তু তাকে সারা জীবন একটা দৃশ্যের মতো মনে করে বেরিয়েছে। In foreign lands, the sound of the sea or night music would make her think of her homeland and the beloved tree. বারংবার তার বাড়িকে মনে করিয়ে দিয়েছে, বারংবার তার ফেলে আসা অতীতকে মনে করিয়ে দিয়েছে, আর তার জীবনে তিনি কি পেয়েছেন আর কি হারিয়েছেন সেই সমস্ত জিনিসগুলোকে, সেই সমস্ত অভিজ্ঞতা লব্ধ যে স্মৃতিগুলো, সেগুলোকে উস্কে দিয়েছে এই একটা গাছ মাত্র। ওকে, লিটারারি কনটেক্সট বলতে গেলে the poem was written shortly before Tarot's death in 1877, তাহলে the poem was written shortly before Tarot's death in 1877, 1877 সালে যখন তিনি মারা যান তার ঠিক কিছুকাল পূর্বে এই কবিতাটা লেখা, এন্ড এটাকে যখন পাবলিশ করা হয় তখন 1882 সাল, অর্থাৎ তার মৃত্যুর পর। এই যে পোস্টথমাসলি, এই ওয়ার্ডটার মানে হচ্ছে মৃত্যুর পর কোনো কবির যদি লেখা পাবলিশ করা হয় সেটাকে পোস্টথমাসলি বলা হয়। ওকে, তাহলে এটা কোথায় লেখা? দেখো, যদি আগেরবার আমি বললাম, কিন্তু যদি মিস করে ফেলেছো তাহলে এই জিনিসটাকে লিখে নাও, কারণ এইখান থেকে আমাদের কোশ্চেন আসবে পরীক্ষায়। উৎস কোথায় কবিতাটার? অ্যানসিয়েন্ট ব্যালেডস এন্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। ওকে, এবার দেখো আমরা সরাসরি কবিতাটার মধ্যে চলে যাই। তার আগে দেখো এখানে একটা জিনিস বলা আছে, the poem reflects influences of romantic poetry. এই কবিতায় আমরা কবিতার ধরনটা যেটা দেখতে পাবো, কবিতার ধরন মানে একটা কবিতা একটা যুগকে বহন করে, এবং সেই যুগের মধ্যে যে জিনিসগুলো বা যে ধরো তথাকথিতভাবে মতাদর্শগুলো বেড়ে উঠেছিল তারই কিছু রিফ্লেকশনস কিন্তু কবিতায় পাওয়া যায়। যেমন এই কবিতাটা দেখো যে সময় রিফ্লেকশনসকে বহন করছে সেটা হচ্ছে রোমান্টিক পোয়েট্রি। দেখবেন এই কবিতার মধ্যে আমরা কিছু রোম্যান্টিসিজম ফাইন্ড আউট করতে পারবো। এই রোম্যান্টিসিজম কি না, খুব সহজ ভাষায় বলে রাখি তোমাদেরকে, রোম্যান্টিসিজম মানে কিন্তু আমরা যেটা ভাবি রোম্যান্স, ওটা একদমই নয়। রোম্যান্টিসিজম কথার অর্থ হলো একটা বড় ইম্প্যাক্টের, ঠিক যেমন রেনেসাঁ সমস্ত পৃথিবীর সব সেক্টর নিজেকে নতুন ভাবে উদ্ভাবিত করেছিল, নতুন জাগরণে উদ্দীপ্ত হয়েছিল, এটাই তো রেনেসাঁর সংজ্ঞা। রোম্যান্টিসিজম কিন্তু ঠিক তেমনি, যে শাখার প্রতি তোমার ভালোবাসা অতিরিক্ত, সেই শাখাকে যখন তুমি নতুন ভাবে উদ্ভাবন করবে এবং সেটা মানুষজনের কাছে পৌঁছে দেবে, তাতে নতুন দিগন্তের ছোঁয়া থাকবে, সেটাই হচ্ছে রোম্যান্টিসিজম। ঠিক যেমন আমরা একজন রোম্যান্টিক পোয়েটকে চিনি যার নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে কিনা আমরা ওয়ার্শিপার অফ নেচার বলে থাকি, কারণ তিনি ছিলেন প্রকৃতির পূজারী, প্রকৃতিকে তিনি ভালোবাসতেন। এই প্রকৃতি তার কাছে তার সমস্ত রোম্যান্সের একটা কোর সাবজেক্ট ছিল। ওই জন্য দেখো এখানে বলছে the poem reflects influence of romantic poetry like Wordsworth, where nature, memory, emotion and the sublime are central themes. যেখানে কোন জিনিসগুলো সেন্ট্রাল থিমস? নেচার, প্রকৃতি, মেমোরি অর্থাৎ স্মৃতি, ইমোশনস অর্থাৎ আমাদের আবেগ, এবং the sublime are central themes, এবং আরো সমস্ত আমাদের মননের সেই দিকগুলো, যেই দিকগুলো আমাদের কবিতাকে বা কবিতাকে প্রস্ফুটিত করতে সাহায্য করে। বলছে the poem ends with an allusion to Wordsworth's poetry in Borodale, ঠিক আছে, making a link between Toru's tree and immortality of poetry and memory। ঠিক যেমন ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি তার বরোডেলে, মানে ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা, সেই কবিতার মধ্যে বরোডেল নামক এক স্থানে, এই যে বরোডেল নামক এক স্থানে তিনি ইউট্রিজের ব্যাখ্যা করেছেন। সেই ইউট্রিজকে ব্যাখ্যা করে তিনি যেমন ইমমর্টাল করে দিয়ে গিয়েছেন, অমর করে দিয়ে গিয়েছেন, সেই জিনিসটাই এখানে তরু দত্ত ফলো করেছেন। মেকিং আ লিংক বিটুইন তরু's tree and immortality of poetry and memory। তরু দত্তের এই দ্য ক্যাসুয়ারিনা ট্রিটা, যেটা কিনা কবিতার নাম আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি, এই ক্যাসুয়ারিনা ট্রিটা হচ্ছে ওই ইউট্রিজের মতো, ঠিক আছে, যেটা কিনা
কবি কোন এক পাস্টকে বা পাস্টের সাথে লিংক ক্রিয়েট করেছে। স্পষ্ট? দেখো, the poem is deeply autobiographical, where the casuarina tree becomes a timeless monument to childhood joy, lost siblings, and the power of love and memory. Power of love, ঠিক আছে, ভালোবাসার যে শক্তি, সেই শক্তি সঞ্চার করতে হয়। ওকে, সেই শক্তি এমন এক শক্তি যে শক্তির দ্বারা তুমি যে কাউকে ভালোবাসার, যে কোনো মানুষকে, সেটা যে কেউ হোক না কেন, ঠিক আছে, তোমার পরিবার পরিজনের কেউ হতে পারে, প্রিয়জন কেউ হতে পারে, তাদেরকে তুমি চিরতরে একটা ইমমর্টাল ওয়েতে স্থাপন করে যেতে পারো। কবি এখানে সেই স্কিলটাকে কাজে লাগিয়েছেন, সেই পোয়েটিক স্কিলটা, যার জন্য কবিতাটা একটা প্রথমত অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম আমরা বলতে পারি, কারণ কবি এখানে তার নিজের জীবদ্দশা সম্পর্কে আমাদেরকে অ্যাওয়্যার করছে। এবং where the casuarina tree becomes a timeless monument, তার জন্য casuarina ট্রিটা একটা সময়কে ভেদ করে একটা চিরদিনের জন্য স্তম্ভের মতো হয়ে গেছে, একটা সৌধের মতো হয়ে গেছে। যে জিনিসটা যতদিন থাকবে, অর্থাৎ casuarina ট্রিটা যতদিন থাকবে, কবি এই যে ইতিহাসটা, তার এই যে ছেড়ে আসা জীবনটা, সেটা ততদিন ধরে বহমান থাকবে। To childhood joy, lost siblings, and the power of love and memory, যেগুলো কিনা ফেলে আসা ছোটবেলা, ফেলে আসা প্রিয়জন, lost siblings, that means ভাই বোন, and power of love and memory ক্রিয়েট করবে। বুঝতে পারলে এতদূর অবধি? এবার আমরা কবিতাতে যাই। দেখো, কবিতাটা আমি তোমাদেরকে বলেছিলাম লাইন বাই লাইন ব্যাখ্যা করব। আমি কিন্তু সেই জন্য শুধুমাত্র তোমাদের সুবিধার্থে এই জিনিসটা প্রত্যেকটা দেখো কবিতার লাইনের পর কবিতার একটা অ্যানালিটিক্যাল ডিসকাশন আমি নিচে লিখে দিয়েছি, যার জন্য তুমি কবিতাটাকে বুঝতে পারবে। ওকে, এবার আমি প্রথমে তোমাকে এখানে একটা জিনিস রিকোয়েস্ট করব, ইংরেজি কবিতাকে কোনোদিন বাংলা মাধ্যমে বুঝতে চেও না বা বুঝতে যাওয়ার চেষ্টা করো না। হ্যাঁ, আমাদের সহজ করার জন্য, আমাদের নিজেদের বোঝার জন্য আমরা বাংলায় কবিতাগুলোকে পড়তে পারি, কিন্তু ইংরেজি কবিতার সৌন্দর্যতাটা নষ্ট হয়ে যায় তুমি যদি ওটাকে বাংলায় অনুবাদ করে করে পড়ো। ঠিক যেমন কিছু বাংলায় লেখা কবিতাকে আমরা যদি ইংলিশে অনুবাদ করে করে পড়ি, তার যেমন ভাবধারাটা নষ্ট হয়ে যায়, তেমনি কিন্তু ইংরেজি কবিতারও ভাবধারা নষ্ট হয়ে যায়। তবুও আমরা কিছু জায়গায় দেখি, কিছু সহায়িকা বইয়ে পড়ে থাকি তথাকথিতভাবে বাংলা, ঠিক আছে, নিজেদের বোঝার জন্য ঠিক আছে, কিন্তু ইংরেজি কবিতার যে মজা নেওয়া বা যে রস আস্বাদন, সেটা কিন্তু ইংরেজি ভাষাতেই করার চেষ্টা করবে। তবে গিয়ে তোমার কাছে বেটার মিনিংটা ক্রিয়েট হবে বা বেটার মিনিংটা তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবে, যেটা কবিতায় কবি বোঝাতে চাইছে। যাই হোক, দেখো কবিতাটা শুরু করছি আমরা। লাইক এ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। এর অর্থ কি? বলছে বিশালাকার একটা অজগর সাপের মতো, ঠিক আছে, বা অজগর সাপই যেটা এখানে দেখাচ্ছে, বলছে সেটা রাউন্ড অ্যান্ড রাউন্ড গাছটাকে বেয়ে যেন উঠে চলেছে। লাইক এ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। তাহলে যে হিউজ পাইথন, এই যে কথাটা উল্লেখ করা আছে, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, এটা কি বোঝাতে চাইছে আমাদেরকে? বোঝাতে চাইছে দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ক্রিপার। ক্রিপার মানে হচ্ছে লতা গুল্ম বা আগাছা জাতীয় গাছ। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ক্রিপার growing on the tree to a giant python that coils itself around the tree. মনে পড়ছে আমি যখন প্রথমে ছবিটা দেখালাম তোমাকে, ছবিটাতে কি ছিল? যে একটা লতা জাতীয় গাছ যেটা কিনা ফুলে ভর্তি, সেই গাছটাকে বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে, ঠিক ওই জিনিসটাই বলছে এইখানে। পাইথন মানে বলছে, সেটা জানি আমরা ভালো বাংলায় যাকে তোমার ময়ার সাপ বলে থাকি, যেটা কিনা আমরা অজগর বলি। তো ময়ার সাপটা বা অজগর সাপটা গাছটাকে বেয়ে বেয়ে গাছটার উপরের দিকে উঠে যাচ্ছে, আর ক্রিপার মানে হচ্ছে লতাগুলো, ঠিক আছে। ঠিক আছে, লতা বা গুল্ম জাতীয় গাছ। গ্রোয়িং অন দ্য ট্রি টু এ জায়ান্ট পাইথন দ্যাট কয়েলস। কয়েলস মানে আসছে পৃষ্ঠে বেয়ে বেয়ে ওঠা, ঠিক আছে, itself around the tree. The rugged trunk indented deep with scars. এর ফলে গাছের যে মোটা গদিটা আছে, কাণ্ডটা, সেইখানে একটা মোটা ক্ষত সৃষ্টি হচ্ছে। Indented deep with scars, স্বাভাবিকভাবে
বহু বছর ধরে যদি কোনো একটা লতা বা গুল্ম জাতীয় গাছ বা মানে গাছটাকে বেঁধে বেঁধে আস্তে পৃষ্ঠে চেপে ধরে ওপরের দিকে ওঠে, তাহলে গাছের কাণ্ডের মধ্যে বা গাছের ওপরের যে স্কিনটা থাকে বাকলের মধ্যে একটা ক্ষত সৃষ্টি হয়, গভীর ক্ষত সৃষ্টি হয় চেপে রাখার ফলে। সেই জিনিসটাই বলছে the rock trunk indented deep with scars, that means the tree's trunk is old and rough. গাছটা যেহেতু অনেক বছরের পুরনো, তাই গাছটার বয়স হয়েছে, যার ফলে বাকলগুলো খসখসে হয়ে গিয়েছে। মার্ক উইথ ডিপ স্কার্স, এই লতাটা যখন আস্তে পৃষ্ঠে চেপে উঠার ট্রাই করছে তখন সেই গুল্মগুলো, সেই বাকলটাতে গাছের যেটা কিনা রাফ স্কিন, সেইখানে কিছু ডিপ স্কার্স সৃষ্টি করেছে, which shows that the tree has aged and endured many years, যেটা কিনা আমাদেরকে দেখায় এই গাছটা অনেক দীর্ঘ, অনেক দিনের, যেটা কিনা বহু বছর ধরে এইভাবে দাঁড়িয়ে আছে। up to its very summit near the stars, এটার অর্থ the creeper has climbed all the way to the top of the tree, এই যে লতাটা আছে বা গুল্মটা আছে সেটা গাছটাকে বেয়ে বেয়ে এত উপরের দিকে উঠে যাচ্ছে, মনে হচ্ছে যেন সীমানাকে ছুঁয়ে ফেলবে, আকাশের সীমানাকে ছুঁয়ে ফেলবে, তখন তথাকথিতভাবে স্টার্সকে টাচ করে ফেলবে, নক্ষত্রকে ছুঁয়ে ফেলবে, which is so tall that it seems to touch the stars, যেটা আমাদেরকে দেখাচ্ছে যে গাছটা দৈর্ঘ্যের দিক থেকে খুবই লম্বা এবং এতটাই লম্বা উদ্দেশ্য করে, উচ্চতাটাকে উদ্দেশ্য করে লতাগুল্মটা উপরের দিকে উঠে যাচ্ছে, যেটা কিনা নক্ষত্রকে ছুঁয়ে ফেলতে পারে। A creeper climbs in whose embrace is bound, that means the creeper tightly wraps itself, যে গুল্মটা আছে সেটা খুব চেপে ধরে গাছটাকে দিন দিন চাপ দিচ্ছে, গাছটাতে চাপ দিয়ে গাছটার উপরে উপরে ট্রাই করছে, যার ফলে tightly wraps itself around the tree like an embrace, ঠিক আছে। এরপরেও গাছটার মধ্যে কোন রকম কোনো এমব্রেসিং সিচুয়েশন নেই, সে যেন সব সহ্য করে নিচ্ছে, সে যেন আরো শক্তিশালী। নেক্সট লাইনটা দেখো কি বলছে, no other tree could live but gallantly, the poet says that other trees might not survive, কবি বলছেন যে এটা যদি অন্য গাছ হতো, ক্যাসিউরিনা ট্রি না হয়ে অন্য গাছ হতো, তাহলে হয়তো এতদিন সার্ভাইভ করতে পারতেন না। not survive being so tightly bound, এত আস্তে পৃষ্ঠে যে চেপে ধরে লতাগুল্মটা বহুদিন ধরে গাছটার মধ্যে জড়িয়ে আছে, সেই চাপটা সহ্য করতে পারতো না যদি না এটা ক্যাসিউরিনা ট্রিটা না হতো। ওকে, বাট দিস ট্রি গ্যালেন্টলি, গ্যালেন্টলি মিন্স ব্রেভলি, খুব সাহসিকতার সাথে, খুব স্পর্ধার সাথে সাপোর্টস ইট, এই সমস্ত সহ্য করে দাঁড়িয়ে আছে। বুক চিতিয়ে মাথা তুলে ক্যাসিউরিনা ট্রিটা দাঁড়িয়ে আছে এত চাপ সহ্য করার পরও, এত আস্তে পৃষ্ঠে নানা ধরনের গুল্মরা যখন জড়িয়ে আছে তারপরে। ওকে, আচ্ছা ক্যাসিউরিনা ট্রি মানে কি বলতো? ক্যাসিউরিনা ট্রি মানে হচ্ছে, আমরা বাংলায় বলি না ঝাউ গাছ, ওই ঝাউ গাছটাকে ক্যাসিউরিনা ট্রি বলা হয় ইংলিশে। ওকে, কিন্তু তথাকথিতভাবে ক্যাসিউরিনা ট্রি অনেক বড় হয়, মানে আজকাল দিনে আমরা যে ঝাউ গাছগুলোকে দেখি সেগুলো জেনারেলি দেখবে টবে লাগানো, ছোট্ট বা খাট্ট প্রকৃতির হাইব্রিড ঝাউ গাছগুলো। ওকে, এইটা কিন্তু সেই ক্যাসিউরিনা ট্রির সেই প্রজাতিটার কথা বলছে যেটা কিনা অনেকাংশ উঁচু হয় এবং অনেক দৈর্ঘ্য হয় যায় উচ্চতায়, ঠিক আছে। তো যাই হোক, আমরা জেনে রাখি যে ক্যাসিউরিনা ট্রি মানে ঝাউ গাছ। দেখো বলছে the giant wears the scarf and followers wear hung. ওকে, বলছে the creeper is called the scarf, এখানে the giant wears the scarf মানে স্কার্ফ, আমরা স্কার্ফ কি করি, ওই যে দেখবে মুখ ঢাকা দেওয়ার সময় ওড়ো না, স্কার্ফ বলা যায় এটা, ওইটাকে বলা হচ্ছে। ওকে, বলছে the creeper is called the scarf, এখানে স্কার্ফ কাকে বলছে, ক্রিপারটাকে বলছে, ক্রিপারটাকে নোট ডাউন করো, এইখানে স্কার্ফ বলছে ক্রিপারটাকে। ওকে, ওই লতা বা গুল্ম জাতীয় গাছটা যেটা নিজে কিনা পরিপূর্ণ পাতা এবং ফুলের দ্বারা, সেটাকে এখানে স্কার্ফ বলা হচ্ছে। আর এই স্কার্ফটাকে কে উড়ে আছে, which decorates the strong tree, which also produces beautiful flowers. ভালো করে দেখো এই জায়গাটা, একটু লক্ষ্য করো, এই জায়গা থেকে কিন্তু তোমার কোশ্চেন আসতে পারে যে স্কার্ফ বলতে সিম্বলিক্যালি কাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। the giant wears the scarf, এইখানে জায়ান্ট কথাটার অর্থ হচ্ছে ক্যাসিউরিনা ট্রিটা। ওকে,
আর এই যে স্কার্ফ আছে, স্কার্ফ কথাটার অর্থ হচ্ছে এখানে সেই ক্রিপারটা অর্থাৎ লতা বা গুল্মটা যেটা কিনা গাছটাকে বেয়ে ওঠার ট্রাই করছে। বলছে কেন এই কথাটা ইউজ করলো কবি, দ্য জায়ান্ট ওয়্যারস দ্য স্কার্ফ। এখানে বলতে চাইছে যে প্রকাণ্ড গাছটা ওই লতা গুল্মটাকে যেন ওড়নার মতো করে উড়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সুসজ্জিত ভাবে দাঁড়িয়ে আছে। আর সেই স্কার্ফটা কেমন, এন্ড ফ্লাওয়ার্স আর হ্যান্ড, বলতে চাইছে ওই যে ক্রিপারটা আছে, ওই ক্রিপারটার মধ্যে ইট অলসো প্রোডিউসেস বিউটিফুল ফ্লাওয়ার্স, সেটা আবার নানান ধরনের ফুলে সজ্জিত আছে। সেই ফুলগুলো কি রকম রঙের বা কি রঙের, নেক্সট লাইন আমরা পাবো, দেখো, ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বোলস অ্যামং। ক্রিমসন কালারটার অর্থ কি, গাঢ় লাল, ঠিক আছে, একটা ডিপ লাল হয় না যেটাকে আমরা গাঢ় লাল কালার বলি, ওই গাঢ় লাল কালারের বা লাল রংটার কথা বলা হচ্ছে। বলছে দ্য ফলোয়ার্স গ্রো ইন ব্রাইট রেড ক্লাস্টার্স। ফুলগুলো কেমন ভাবে বেড়ে উঠেছে না, থোকা থোকা হয়ে গাছগুলোতে ফুলগুলো ঝুলে আছে। ক্লাস্টার্স কথাটার অর্থ হচ্ছে থোকা থোকা, ঠিক আছে, অনেকগুলো ফুল যখন এক থোকা বলি না আমরা, এক থোকা ফুল বা এক সাজি ফুল, তো ওই এক থোকা ফুলটাকে রেফার করছে এখানে। সেই ফুলটার রংটা কিরকম, ব্রাইট রেড। তোমাকে কিন্তু জিজ্ঞেস করতেই পারে যে ফুলগুলো কি রঙের ছিল, তো ক্রিমসন ক্লাস্টার, লাল লাল রঙের থোকা থোকা ফুল গাছটাই ঝুলে আছে থ্রু আউট দ্য ট্রিজ ব্রাঞ্চেস, ঠিক আছে, গাছটা সম্পূর্ণ ডালপালা জুড়ে ছড়িয়ে আছে। ওয়্যার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড এন্ড বি, যেখানে কিনা সারাটা দিন জুড়ে নানান ধরনের পাখিরা এবং বিজ অর্থাৎ মৌমাছি জাতীয় পতঙ্গেরা ভিড় জমায়, গ্যাদার অন দ্য ট্রি, সারাটা দিন জুড়ে তারা খেলা করে। এন্ড অফ অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, এবং যখন রাত হয় অ্যাট নাইট দ্য গার্ডেন ইজ ফিল্ড উইথ আ সার্টেন সাউন্ড কামিং ফ্রম দ্য ট্রি। ওই বাগানটা কিন্তু ভরে ওঠে একটা কোনো মিস্টেরিয়াস একটা আওয়াজে, বা বলতে পারো কোনো একটা মধুর আওয়াজে, যে আওয়াজটা কিন্তু কারণ এখনো অবধি কবি জানাচ্ছেন না, খালি লিখছে and of at night the garden overflows। overflows মানে হচ্ছে ভরে ওঠা। আরেকটা বাংলা হয় তবু ওটা এখানে কাজে লাগবে না, যেটা হচ্ছে উপচে ওঠা, ঠিক আছে, কোনো জিনিস যখন দেখবে ওভারফ্লো করে পড়ে যায় না, সেইটাই। যেমন ধরো বাড়িতে দেখবে যখন দুধ চাপায় তখন বলে না যে আঁচটা নিভিয়ে দিয়ে নয়তো উথলে পড়ে যাবে, এই যে উপচে পড়ে যাওয়া যেটা, সেটাই হচ্ছে ওভারফ্লোজ এর মিনিং। কিন্তু এইখানে মিনিংটা হবে ভরে ওঠা। ওকে, বলছে at night, রাত্রে বেলায় the garden is filled with a certain sound coming from the tree। সম্পূর্ণ বাগানটা কোনো একটা আওয়াজে ভরে ওঠে, যে আওয়াজটা কিন্তু ওই গাছগুলোর থেকে আসছে। কি না, with one sweet song that seems to have no close। Okay, the song heard at night feels endless and is very sweet and soothing। আমরা এমন একটা আওয়াজ শুনতে পাই যেগুলো কিনা রাত্রে বেলায় বাগানের ওই গাছগুলোর থেকে আসে, যে আওয়াজটা খুব সুইট অর্থাৎ খুব মধুর এবং সুদিং মানে আমার ইয়ারকে যা প্লিজড করে, আমার কানকে যা শ্রুতি মধুর করে তোলে, সেই আওয়াজ, ঠিক আছে, যেটা কানকে মধুরতা প্রদান করে, তাকেই বলা হয় সুদিং। ওকে, দেখো কি বলছে তাহলে, বলছে এমন একটা আওয়াজ ভেসে আসে যে আওয়াজটা কোনোরকম কোনো এন্ডিং নেই, ক্রমান্বয়ে আসতেই থাকে, কিন্তু সেই আওয়াজটা কি রকম না, সুইট এন্ড সুদিং, যেটা কানকে প্রসন্ন করে। ওকে, সাম ডার্কলি ফ্রম আওয়ার ট্রি while man repose, খুব ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটাকে একটু মার্ক করবে, এইটা থেকে কিন্তু কোশ্চেন আসবে যে কে গাইতো আর কখন গাইতো, মানে ওই যে আওয়াজটা আসতো সেটা কোন সময় আসতো, কার থেকে আসতো, খুব ইম্পর্টেন্ট। কি বলছে, সাম ডার্কলি ফ্রম আওয়ার ট্রি, তার মানে দিস সং ইজ সাং ইন দ্য ডার্ক। ওকে, while people are sleeping, ওই জন্য ডার্কলি বলা হয়েছে এখানে। ওকে, ডার্ক আর স্লিপিং, ডার্কলি, এগুলোকে পোর্টমেন্টু ওয়ার্ড বলা হয়। যখন দুটো ওয়ার্ডকে আমি জুড়ে পড়ে একটা ওয়ার্ড ক্রিয়েট করি, সেই ওয়ার্ডটাকে গ্রামারের ভাষায় পোর্টমেন্টু ওয়ার্ড বলে। ক্লিয়ার? যে আমাদের আজকালকার দিনে করে না, বিরাট কোহলির সাথে অনুষ্কা শর্মার বিয়ে হয়েছে, দ্যাট মিনস বিরাট প্লাস অনুষ্কা ইকুয়াল টু বিরুষ্কা, জাস্ট লাইক দ্যাট। এটা যেভাবে বের করা হলো এবং যে পদ্ধতিতে বের করা হলো, আর এই যে ওয়ার্ডটা ক্রিয়েট হলো, এটাকে ইংলিশ লিটারেচারে বা ইংলিশ গ্রামারের ভাষায় পোর্টমেন্টু ওয়ার্ড বলা হয়। ওকে, তো
দেখো বলছে সাম ডার্কলি, এরকম প্রচুর ওয়ার্ড আছে, যেমন হরেন্ডাস, ট্রিমেন্ডাস, টেরিবল, হরাইবল, এগুলো সব পোর্টমেন্টু ওয়ার্ড, ঠিক আছে। তো দেখো দেখে নাও এখানে বলছে সাম ডার্কলি from our tree while men repose. The song is a song in the dark, একটা অন্ধকারে গাওয়া হচ্ছে, while people are sleeping, যখন মানুষজনেরা বিশ্রাম নিচ্ছে, ঘুমোচ্ছে, তখন গানগুলোকে গাওয়া হচ্ছে। It could be from a bird like the nightingale or symbolically the tree itself. এটা আমাদেরকে দেখায় যে এই যে আওয়াজটা আসছে বাগান থেকে, এটা প্রবাবলি হতে পারে হয়তো নাইটিঙ্গেল জাতীয় কোনো পাখির গলা বা নাইটিঙ্গেল পাখির গলা, যেখানে কিনা এখানে ডার্কলি মানে যে পাখি যেটা এটা ডার্কলি এর থ্রুতে বোঝানো হচ্ছে, ওকে। কিংবা হতে পারে যদি এখানে নাইটিঙ্গেল হয় তাহলে নাইটিঙ্গেল অর সিম্বলিক্যালি দ্য ট্রি ইটসেলফ, আর যদি নাইটিঙ্গেল না হয় বা কোনো পাখি না হয় তাহলে হতে পারে ওই গাছটা থেকে, গাছ যখন মধুর বাতাসে দোলাচল সৃষ্টি করে এবং সেই দোলাচলের ফলে যে আওয়াজের সৃষ্টি হয়, এখানে সেই আওয়াজের কথা বলা হচ্ছে, or symbolically the tree itself. বাট খুব বেশি করে পরিমাণে এটাই সাজুজ্যতা রাখে যে রাত্রে বেলায় নাইটিঙ্গেল জাতীয় যে পাখিরা যারা কিনা সুমধুর ভাষায় নিজেদের গান তুলে ধরে পৃথিবীর বুকে, সেই জাতীয় কোনো পাখির গান, ঠিক আছে। তাহলে সাম ডার্কলি ফ্রম আওয়ার ট্রি while men repose. repose মানে কি না, এখানে repose মানে হচ্ছে বিশ্রাম। রিপোজ কথার অর্থ হচ্ছে বিশ্রাম করা, ওকে, রেস্ট করা। অতএব রেস্টের সময় কোনটা? রাত্রে বেলা যখন সমস্ত মানুষ ঘুমোয়, অনেকক্ষণের জন্য অনেকটা সময় ধরে যখন ঘুমোয়, সেই কথা বলা হচ্ছে। সাম ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, আমাদের বাগানের সেই গাছ থেকে শ্রুতিমধুর আওয়াজ ভেসে আসে, while men repose, যখন সমস্ত জাগতিক যে জগৎ সেটা ঘুমিয়ে পড়েছে তখন। দেখো এখানে এবার এই পুরো স্ট্যান্জাটা এর থিমটা কি না, the poet presents the tree as majestic, full of life, strength and natural beauty. It's not just a plant, এটা শুধুমাত্র একটা গাছ নয়, it's alive, emotional and central to the garden's ecosystem. ঠিক আছে, ওনার বাগান যে কতটা পরিচর্যার দ্বারা পরিবেষ্টিত ছিল, ঠিক আছে, নানান ধরনের যে পাখি বা ইনসেক্টস যেগুলো কিনা বলেছে বার্ডস এন্ড বিজ, ঠিক আছে, এগুলো খেলা করতো এবং সেখানে নানান ধরনের ফুল ফুটে থাকতো, গাছটা প্রকাণ্ড হওয়া সত্ত্বেও এমন ভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতো যেন সে সমগ্র প্রকৃতিকে আগলে রেখেছে দু হাতে, ঠিক আছে। প্রথম স্ট্যান্জাতে আমরা এই ধরনেরই একটা থিমস পাই। এই কবিতাটা সবথেকে, এই কবিতার মূল বিষয় হলো প্রত্যেকটা স্ট্যান্জাতে অর্থটা বদলে যাবে, প্রত্যেকটা স্ট্যান্জাতে বা স্তবকে কবি নিজের অভিব্যক্তিটাকে নানান ভাবে প্রকাশ করবে। দেখো প্রথমে খুব বেশি করে তিনি পরিবেশের প্রতি কনসেন্ট্রেট করলেন, এরপরে তিনি শিফট করবেন সেকেন্ড স্ট্যান্জাতে পার্সোনাল ইমোশনস গুলোর প্রতি, ওকে। তাই সেকেন্ড স্ট্যান্জায় যাওয়ার আগে একবার ফার্স্ট স্ট্যান্জাটা তোমরা